দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। ডলার সংকটে আমদানি ঋণপত্র খুলতে হিমশিম খাচ্ছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। এলসি চাহিদা মেটাতে বিলম্ব। বেশ কয়েক দফা উদ্যোগ নেবার পরও ব্যাংক ঋণের সুদ হার না কমায় প্রধানমন্ত্রীর ক্ষোভ, ব্যাংক মালিকদের হুঁশিয়ারি। আসছে বাজেটে ভ্যাট হারে বড় পরিবর্তন আসছে, রাখা হচ্ছে সর্বোচ্চ 15% সহ আরও 4টি হার। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ডলার সংকটে আমদানি ঋণপত্র খুলতে হিমশিম খাচ্ছে দেশের ব্যাংকিং খাত। ব্যাংকারদের হিসেবে অন্তত 15% আমদানি ঋণপত্র বা এলসির চাহিদা তারা সময় মতো মেটাতে পারছে না, যা ব্যবসার খরচ বাড়িয়ে আর প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এমন অবস্থায় বিলাসপূর্ণ আমদানি ঠেকাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সৌরভ রহমানের রিপোর্ট। বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল, ট্রান্সফরমার কারখানার জন্য স্টিল, কপার থেকে শুরু করে ইলেকট্রনিক্স তৈরির যন্ত্রাংশ আর এলপিজি কারখানা আর ব্যবসা চালাতে মাসে অন্তত 12 থেকে 15 কোটি ডলারের যন্ত্রাংশ কাঁচামাল আমদানি করতে হয় এনার্জি প্যাক গ্রুপকে। এই লেনদেন তারা করে দেশি বিদেশি বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে, যাদের প্রায় সবাই আমদানি অর্থায়নে নিরুৎসাহ দেখাচ্ছে গেল কয়েক মাস ধরে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়াতে এবং ডলারের দাম যে বেড়ে গেছে, এটা ব্যাংক অ্যাবজর্ব করতে চায় না সহজে। ফলে এটা নিয়ে আমাদের কিছুদিনে স্ট্রাগল করতে হচ্ছে এবং আমরা ব্যাংককে কনভিন্স করতে হচ্ছে যে আমরা এই আগের যে কস্টটা ছিল আজকে সেই কস্টটা নাই। দ্বিতীয়ত, এই এলসিগুলো অনেক সময় তারা টাইমলি দিচ্ছে না কিংবা দিতে পারছে না কিংবা কোনো না কোনো জটিলতায় আটকে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটা কাজের জন্য আমাদের 1 মাস অপেক্ষা করতে হয়েছে। এই 1 মাস এলসি করতে পারি নাই আমরা। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গড়ে প্রতি মাসে 478 কোটি ডলারের পণ্য আমদানি হয় দেশে, যার প্রায় পুরোটাই মার্কিন ডলারে পরিশোধ করতে হয় স্থানীয় ব্যাংকগুলোকে। যদিও সেই বৈদেশিক মুদ্রা সংগ্রহের বড় দুই উৎস রপ্তানি আর প্রবাসী আয় মিলিয়ে মাসে পাওয়া যাচ্ছে গড়ে 440 কোটি ডলারের মতো। চলতি হিসাবের এই ঘাটতি নিয়ে ব্যাংকগুলো পারছে না আমদানির জন্য প্রয়োজনীয় ডলারের শতভাগ চাহিদা মেটাতে। মিট করা যাচ্ছে মানে কি এখন 90% না, কম সম্ভবত, যার জন্য গ্যাপটা আমার রেমিটেন্স তো বাড়ছে, তারপরে তো গ্যাপটা আছে বিকজ অফ দ্য ফ্যাক্ট আমার ইম্পোর্টের গ্রোথটা দেখে না আর আমার এক্সপোর্টের গ্রোথটা দেখে, সেটা কিন্তু ম্যাচ করবে না, এটা কিন্তু গ্যাপটা কিন্তু আরও বেশি। সেটার জন্য বেসিকের কথাটা চালু হয়ে গেছে, ডলার ব্যাংক এলসি ওপেন করতে পারছে না বিকজ অফ দ্যাট। বাংলাদেশ ব্যাংক এই ডলার ক্রাইসিসটাকে মোকাবেলা করার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছে। যেমন আমরা এক্সপোর্টকে বাড়ানোর জন্য আমরা কিন্তু অনেক ইনসেন্টিভ দিয়েছি। ইনডাইরেক্টলি কিন্তু আমাদের যে সমস্ত লাক্সারিস আইটেম যেগুলো, এগুলোর কিন্তু ইম্পোর্ট না করার জন্য কিন্তু আমরা কিন্তু অলিখিতভাবে হলেও বিভিন্ন ব্যাংকে কিন্তু আমরা অনুৎসাহিত করেছি। সেই সঙ্গে মুদ্রা বাজারের সংকট কাটাতে চলতি অর্থবছরের প্রথম থেকে এ পর্যন্ত মোট 170 কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ব্যাংক ঋণের সুদ হার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে ব্যাংক মালিকদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাতের জন্য সরকার সব ধরনের সহযোগিতা করছে। সুদ হার কমানোর বিষয়টি বাস্তবায়নে তিনি কঠোর হবারও ইঙ্গিত দেন। দেশের অর্থনীতিতে বাড়ছে শিল্প খাতের অবদান, কমছে কৃষি নির্ভরতা। হিসেব বলছে 10 বছর আগে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল মাত্র 17.77 ভাগ, বর্তমানে তা দাঁড়িয়েছে 33.71 ভাগে। আগামী 5 বছরে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান 40 ভাগে উন্নীত করতে চায় সরকার, যা অর্জনে বড় ভূমিকা রাখতে হবে বেসরকারি খাতের। তবে বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ব্যাংক ঋণের সুদ হার এই খাতের অগ্রগতিতে বড় অন্তরায় হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো হলো কোয়ালিটি বিদ্যুৎ এবং এনার্জি। এগুলোর জন্য আমাদের একটি কার্যকর ব্যবস্থা এবং প্রাইস অ্যান্ড the regulatory policy should be very much predictable and consistent. উচ্চ হারে ইন্টারেস্ট রেট, এটি আপনি অলরেডি আপনার দিক নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু সেটি কার্যকরভাবে এখনও আমরা প্রতিফলন প্রাইভেট ব্যাংকগুলো বা আমাদের সরকারি ব্যাংকগুলোতে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি। সেই জায়গাটিতে আমাদের কাজ করতে হবে। আমরা সিঙ্গেল ডিজিটসে আমরা ইন্টারেস্ট রেটকে নামিয়ে আনার আরও বেশি উদ্যোগ আপনার কাছ থেকে আশা করি মাননীয় প্রধানমন্ত্রী। ইন্টারেস্ট রেটটা আমাদের কমাইতেই হবে, এটা নিয়েও উদ্যোগ আমরা নিতেছি। আমি মাননীয় অর্থমন্ত্রী গভর্নর বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা বসেছি, আমরা মিটিং করতেছি এবং ইন্টারেস্ট রেটটা আমাদের কমাইতেই হবে। এটা নিয়ে
মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে কিন্তু আমাদেরকে সব সময় তাগাদা দিতেছেন। জাতীয় শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক ঋণের সুদ হার কমানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সুদ হার কমাতে সরকারি ব্যাংকের আমানত বেসরকারি ব্যাংকে নেওয়ার অনুমতি দেওয়া হলেও কোনো ফল আসেনি। এখন আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে, তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে যে তারা ব্যাংকও চালাচ্ছে, শিল্পও চালাচ্ছে, আবার তারা সুদের হার কমাবে না, তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে, ট্যাক্সটা ঠিকমতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, কাঁচামালটা ঠিকমতো আনছে কিনা। শুধুমাত্র সরকারি সব করে দেবে তা তো না, আমরা তো বেসরকারি খাতকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিয়েছি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে 7 দিনব্যাপী জাতীয় শিল্প মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, যেখানে অংশ নিচ্ছে বৃহৎ শিল্প ও গৃহস্থালী পণ্য, বয়লার, বুটিক্স, চামড়া ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের 300টি স্টল। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভ্যাট আইনে একটি হারের পরিবর্তে আরও 4টি হার যুক্ত করা হচ্ছে। হারগুলো হচ্ছে 5, 7.5, 10 এবং 4। এর মধ্যে টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে হার 4 ভাগ রাখার ব্যাপারে একমত হয়েছে এনবিআর ও ব্যবসায়ী নেতারা। একই সাথে ভ্যাট অব্যাহতির সীমাও বাড়ানো হচ্ছে 50 লাখ টাকা পর্যন্ত। ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। ভ্যাটের একক হার নিয়ে ব্যবসায়ীদের বিরোধিতার মুখে আটকে যাওয়া নতুন আইন বাস্তবায়ন এবং হার কি হতে পারে তা নিয়ে ব্যবসায়ী নেতাদের সাথে চূড়ান্ত বৈঠকে বসলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ভ্যাট নিয়ে আশাবা করব না, ভ্যাট নিয়ে যে কাজটি আমরা করবো সেটার বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাব। একক 15 ভাগ হারে ভ্যাট আরোপ করলে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের মূল্য বেড়ে যাওয়ার শঙ্কায় আরও 3টি হার 5, 7.5 ও 10 রাখার প্রস্তাব করা হয় এনবিআর এর পক্ষ থেকে। আমরা একটা ফ্ল্যাট রেট 15% না রেখে কয়েকটা রেট আমরা রাখতে চাই, এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো আমরা যতটা সম্ভব ট্যারিফ রেট পরিহার করার চেষ্টা করব এবং ট্রাঙ্কেটেড রেট, এক্সেপশন কিছু আমাদের রাখতে হবে। যেমন স্যার কিছু নিত্য প্রয়োজনীয় বিষয় আছে, যেমন পেট্রোলিয়াম প্রাইস। ভ্যাট অব্যাহতির সীমা বর্তমানে 30 লাখ থেকে বাড়িয়ে 50 লাখে উন্নীত করার সিদ্ধান্ত হয় বৈঠকে। টার্নওভার ট্যাক্সের হার 3 থেকে বাড়িয়ে 4 ভাগ করার ব্যাপারেও বৈঠকে একমত হন ব্যবসায়ী নেতারা। ভ্যাট অব্যাহতি সেই থ্রেশহোল্ডটা আমরা বাড়িয়েছি, একটা ছিল সেটা আমরা বাড়িয়েছি যে এই না সেটা আমরা একটু বাড়িয়েছি যাতে অব্যাহতি পায়। আর আরেকটা বিষয় আমরা করেছি সেটা হলো যে আমরা ওই যে এই টার্নওভার ট্যাক্স সেটিকে আমরা আরেকটু রেশনালাইজ করেছি, নিচের দিকে যারা আছে। প্রিন্সিপালি মাননীয় মন্ত্রী আমাদের দেখে একটা প্রিন্সিপালটা ঠিক করে দিলেন, এটা বাকি নিটিগ্রিটিগুলো আমরা এনবিআর এর সাথে বসে আমরা এটা ঠিক করে নেব। বৈঠকে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই। এর জন্য ভ্যাট আদায় বাড়ানোর উপর জোর দেন তিনি। বলেন, কোন সেবায় কি হারে ভ্যাট বসবে তা বাজেটে আলাদা করে ঘোষণা দেওয়া হবে। এখন এইবারের পরে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা শুধু আমাদেরকে খালি পরামর্শ দিবেন কোনটা কিভাবে করা যাবে, কিন্তু করব না বা করা যাবে না এই কথা কিন্তু বলা যাবে না। অর্থমন্ত্রী জানান, আগামী 13 জুন সংসদে আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে। মোহাম্মদ তৌহিদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্লাস্টিক বর্জ্য থেকে পলিস্টার সুতা উৎপাদনে যাচ্ছে রটেক। 50 কোটি টাকা ব্যয় ময়মনসিংহের ভালুকায় কারখানা স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যেখানে বছরে উৎপাদিত হবে 3 থেকে 4 হাজার টন পলিস্টার সুতা। এই প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। রোববার রাজধানীতে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোমল পানীয় সহ বিভিন্ন তরল পণ্য বাজারজাতকরণে প্লাস্টিক বোতলের ব্যবহার বাড়ছে। ব্যবহারের পর যা পরিণত হচ্ছে বর্জ্যে। হিসেব বলছে শুধু প্যাট বোতল থেকেই প্রতিদিন প্রায় 300 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে দেশে, যা থেকে রেসিন তৈরির মাধ্যমে পলিস্টার সুতা উৎপাদনের কারখানা স্থাপন করতে যাচ্ছে হংকং এবং বাংলাদেশের যৌথ মালিকানার প্রতিষ্ঠান রটেক। ইনফর্মাল সেক্টরে হচ্ছে কি র মেটেরিয়ালগুলো যেমন প্লাস্টিক, সব ধরনের বোতল বা পিপি বোতল, এইচডিপি বোতল, এগুলো সব কিছুই একসাথে একত্রভাবে কালেকশন হচ্ছে। তো আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্যকে আমরা সেগ্রিগেট করে তারপর এলডিপি প্লাস্টিক থেকে আমরা
সেটাকে দানা বানানো, আর বোতল থেকে সুতা বানানো, তো এরকমভাবে বিভিন্ন ভাগে আমাদের সেগ্রিগেশন হয়ে যাবে। হিসেব বলছে দেশের টেক্সটাইল খাতে রেসিনের চাহিদা এখন প্রায় 1.5 লাখ টন, যা বাড়ছে 20 ভাগ হারে প্রতি বছর। এর মধ্যে 10,000 টনের মতো যোগান দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCL। এর বাইরে কিছু সুতা তৈরি করছে বেসরকারি আরেকটি প্রতিষ্ঠান। রটেকের মতো এমন প্রকল্পে তাই অর্থায়নে এগিয়ে এসেছে সরকারি আর্থিক প্রতিষ্ঠান BIFFL। যোগান দিচ্ছে প্রকল্পের 50 ভাগ অর্থ। আমরা ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স করি, বাট আমরা মনে করি যে সেই ইনফ্রাস্ট্রাকচারটা সাস্টেনেবল, লং টার্ম সাস্টেনেবল হতে হবে। এই জাতীয় প্রজেক্ট যেমন এটা প্যাড বোতল কালেক্ট করবে, সেগুলোকে রিসাইকেল করবে, করে পলিয়েস্টার করবে, যেগুলো আমাদের হয়তো আমাদের কাপড়ে আমরা ইউজ করতে পারবো, তাহলে দুই দিকে লাভ। একটা হলো আপনার এই যেগুলো ওয়েস্ট, যেসব বোতলগুলো, সেগুলোকে কালেক্ট হয়ে গেল, যেগুলো আমাদের নদী নালায় না হলে গিয়ে জমা হতো। আর দ্বিতীয় হলো সেগুলো থেকে আমরা একটা অতি মূল্যবান একটা উপাদান তৈরি করতে পারছি, যেটা আমরা আদারওয়াইজ ইম্পোর্ট করতে হতো। সো এই দুই দিক থেকে এটা আমরা মনে করি খুবই দরকারি একটা জিনিস, বাংলাদেশে আরও বেশি হওয়া উচিত। প্রকল্পটি বাস্তবায়ন হলে 3 থেকে 4,000 টন পলিস্টার সুতা বছরে উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে রটেক। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নারী পোশাক শ্রমিকদের পুষ্টিহীনতা কমিয়ে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট সরবরাহ এবং সুষম খাদ্য, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিষয়ে দেওয়া হবে প্রশিক্ষণ। এ লক্ষ্যে যৌথভাবে একটি প্রকল্প শুরু করেছে BKMA এবং নিউট্রিশন ইন্টারন্যাশনাল, যেখানে আর্থিক সহায়তা দেবে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। দেশের তৈরি পোশাক শিল্পে কাজ করে 40 লাখেরও বেশি শ্রমিক, যার প্রায় 70 ভাগই নারী। এদের বেশিরভাগই পুষ্টিহীনতায় ভুগছে। হিসেব বলছে দেশে 15 থেকে 45 বছর বয়সী নারী শ্রমিকদের 42 ভাগই রক্তশূন্যতায় ভোগে, আর 15 থেকে 49 বছর বয়সী 24 ভাগ নারী বাড়তি ওজন এবং 17 ভাগ নারী ওজনহীনতায় ভোগে। নারী শ্রমিকদের এমন পুষ্টিহীনতা কমিয়ে আনতে প্রকল্প হাতে নিয়েছে BKMA এবং নিউট্রিশন ইন্টারন্যাশনাল। এই নারীদের কাছে পৌঁছানো খুব কঠিন, কারণ হেলথ সার্ভিস সিস্টেম এরা আসতেছে না যতক্ষণ পর্যন্ত অসুস্থ হচ্ছে। এদের কাছে কিভাবে আমরা এদের কাছে আয়রন, ফলিক অ্যাসিডের মতো সমাধানগুলো পৌঁছতে পারি, এক্ষেত্রে গার্মেন্টস সেক্টর একটা বড় সহায়। গার্মেন্টস সেক্টরের 40 লক্ষ শ্রমিকের মধ্যে প্রায় 32 লক্ষ হচ্ছে নারী। তাদের এখন যে আর্থিক সামর্থ্য হয়েছে, তাদের এই জ্ঞানটি যদি বৃদ্ধি করে, আমাদের বিশ্বাস এই যে রক্ত স্বল্পতার যে ভয়ঙ্কর হার 42%, এটা খুব দ্রুত কমে আসবে। নিউট্রিশন ফর ওয়ার্কিং উইমেন নামে এই প্রকল্পের আওতায় আগামী 17 মাসে 300টি কারখানায় কর্মরত 1,80,000 নারী শ্রমিককে আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট সরবরাহ করা হবে। পাশাপাশি দেয়া হবে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণও, যা শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি কমানোর পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়াবে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। আমরা মনে করি যে সুষম খাদ্য মানেই দামি খাদ্য, তো সেটা না। আমরা নারীদেরকে এই প্রজেক্টের মাধ্যমে আমাদের শ্রমিকদেরকে জানাতে চেষ্টা করব যে কিভাবে একটা মানুষ সুষম খাদ্য খেতে পারে এবং কিভাবে তার সেই কারণে তার স্বাস্থ্যগত সমস্যাগুলো সে ওভারকাম করে আসতে পারে। এবং আমি যদি মনে করি, আপনি যদি দেখেন বাংলাদেশে $30 বিলিয়ন এক্সপোর্ট, যদি নাকি 2%ও যদি নাকি স্বাস্থ্যগত কারণে উৎপাদন বাড়ে, যেটা আরও অনেক বেশি বাড়বে, তাতেও আমাদের দেশ কত বেশি লাভবান হবে। যে একই সমপরিমাণ আমাদের শ্রমিক, একই সমপরিমাণ আমাদের বিনিয়োগের সাথে সাথে আমরা অধিক উৎপাদন করতে পারতেছি। The health and safety of workers, which is an extremely important aspect of Bangladesh's economic development and the future in the RMG sector. পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি নারী কর্মীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিতেও কারখানা মালিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রোববার রাজধানীতে রেডমি নোট 7 মডেলের স্মার্টফোনের আনুষ্ঠানিক উদ্বোধন করে শাওমি। আগামী 4 এপ্রিল থেকে যা দেশের বাজারে কিনতে পাওয়া যাবে। 48 মেগাপিক্সেল ক্যামেরার রেডমি নোট 7-এর দাম পড়বে প্রায় 18,000 টাকা। এছাড়াও 12 মেগাপিক্সেল ক্যামেরার রেডমি 7 ফোনও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। রেডমি 7-এর দাম পড়বে প্রায় 12,000 টাকা। শুল্ক কমিয়ে আনা গেলে ব্যবহারকারীদের আরও কম দামে স্মার্টফোন সরবরাহ সম্ভব হবে বলে জানায় শাওমি। রেডমি 7 ইজ অনেক ট্রেন্ডি একটা ফোন, এটা গ্রেডিয়েন্ট ফিনিশ, এইটাতে ডট নচ ডিসপ্লে রয়েছে। এটার 2+16 GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 11,990 টাকা এবং 3+32 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 13,990 টাকা। আমরা আশা করছি এই সেগমেন্টে, অফকোর্স এটাতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, এবং এই কারণেই এই সেগমেন্টে এই প্রোডাক্টটা উইল বি অ্যানাদার বেস্ট সেলার। সপ্তাহের প্রথম কার্যদিবসেই দরপতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক DACX 13 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,491-তে। এদিন লেনদেন হয়েছে 361 কোটি টাকার।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 191টির আর অপরিবর্তিত রয়েছে 49টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকেপেল স্টক ব্রোকারেজের। আজকে ট্রেডিং আওয়ারের শুরু থেকেই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের কিছুটা ভোলাটিলিটি লক্ষ্য করেছি। তবে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে DACX 14 পয়েন্ট কমে ক্লোজ হয়েছে 5491 পয়েন্টে। ইন্ডেক্সের এই কনস্ট্যান্ট ডাউন ট্রেন্ডের পেছনে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের লার্জ ক্যাপ সেক্টরগুলোর কনস্ট্যান্ট নেগেটিভ পারফরমেন্সকেই দায়ী করতে পারি। এদিক থেকে যদি আজকে আমরা দিন শেষে ডিএসসি লার্জ ক্যাপ সেক্টরগুলোর দিকে দেখি, তবে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ব্যাংক এবং এনবিএফআই এই সেক্টরগুলো আজকে দিন শেষে নেগেটিভে ক্লোজ হয়েছে। অন্যদিকে লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন, ফুড অ্যান্ড অ্যালাইড এবং পাওয়ার এই সেক্টরগুলো পজিটিভে ক্লোজ হয়েছে। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসিতে ওভারঅল ট্রেড হয়েছে 362 কোটি টাকার, যা কিনা গত দিনের তুলনায় 2.6% বেশি। যদিও এখনও আমাদের ওভারঅল ডেইলি টার্নওভার এভারেজ ডেইলি টার্নওভারের তুলনায় অনেকটাই কম। তবে আমরা মনে করি যে দিস ইজ আ সাইন অফ ইনভেস্টার্স ল্যাক অফ কনফিডেন্স ইন দ্য মার্কেট। তবে আজকে আমরা সকালে ডেইলি নিউজ পেপারগুলোতে দেখেছি যে আইসিবি ফরেন মিনিস্ট্রির কাছে 500 কোটি টাকার একটি ফান্ডের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছে। আমরা মনে করি যে এই প্রস্তাবটি খুব তাড়াতাড়ি যদি পারমিশন পেয়ে যায়, তাহলে মার্কেটে আমরা খুব শীঘ্রই আবারও স্টেবিলিটি দেখতে পাবো। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।